স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। কম গণতন্ত্রের বিনিময়ে বেশি বেশি উন্নয়নের পথে আছে আমরা। সরকারি দলের বাইরে কিছু ভাবতে পারছে না। রাজপথের বিরোধীরা আবার ঘুরে ফিরে প্রচলিত ক্ষমতামুখী রাজনৈতিক পথেই থাকছে। এসব নিয়ে আজকের আলোচনা আছি কোথায়, যাব কোথায়। কথা বলতে স্টুডিওতে আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক ত্রাণ পুনর্বাসন টেলিযোগাযোগ মন্ত্রী কাজী ফিরোজ রশিদ, আছেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী এবং রাজনীতিবিদ অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান। স্বাগত আপনাদের। জনাব কাজী ফিরোজ রশিদ, সংসদে বিরোধী দলীয় নেতা জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান রওশন এরশাদ মার্কিন দূতাবাসে না গেলেও ইএমকে সেন্টার মিলনায়তনে গিয়ে জন কেরির সঙ্গে সাক্ষাৎ করেছেন। এতে রাষ্ট্রীয় প্রটোকল কতটা রক্ষিত হলো সেই প্রশ্ন অনেকটাই উঠছে। আপনি এই সম্পর্কে আপনার ভাবনাটা একটু শুনবো। ধন্যবাদ। আসলে আমি তো এই প্রোটোকল সম্পর্কে অনভিজ্ঞ। আমি কখনো এইভাবে যাইনি কারোর সাথে দেখা করতে কোনদিন। এমনি চিঠি পাই, বিভিন্ন এম্বাসিতে চিঠি পাই, কিন্তু আজ পর্যন্ত আমি কোথাও গেছি এটা আমার ইতিহাসে নেই। আচ্ছা, কেন ওই যে গিয়া আধা ঘন্টায় বসে থাকা, এই যে ইটি করা, এই সমস্ত ইয়া হাই হ্যালো দিয়া এসে যে বলবো যে আমার সাথে দ্বিপক্ষীয় আলোচনা ফলপ্রসূ হয়েছে, তা আমি ওই ধরনের কোনো এই দেশের লোক নাই। আচ্ছা। তারা দেয়, আমি রিকোয়েস্ট করি, ভদ্রভাবে আমি বলে দিই আমি খুব ওটা বলতে পারবে এই কি প্রোটোকলের কি নিয়ম, কি কোথায় কাজ যেতে হবে না হবে, এইটা কিন্তু আমি আসলে এই ব্যাপারে একদমই অনভিজ্ঞ লোক। কারণ আমি কখনো কোথাও যাই নাই। যখন মন্ত্রী ছিলাম তখন আমি কোথাও যাই নাই, কিন্তু আমার কাছে যারা কাজে এসছেন ওই দেশি কাজে, যে সমস্ত অ্যাম্বাসেডাররা বা হাই কমিশনাররা, তাদের সাথে আমরা মন্ত্রণালয়ে বসে কাজ সেরেছি। আচ্ছা, শুধুমাত্র আমার এক মনে আছে, সৌদি মন্ত্রী ওখানে যিনি ছিলেন, টি মিনিস্টার শেখ আমাদের এখানে আসলো, তার কাছ থেকে আমি কিছু ইসলাম বোধ হয় 2000 ফ্যাক্স মেশিন বিনা পয়সায়, তাদের ওখানে ফ্যাক্স মেশিন আনার পরে সে বললো যে এইটা আমাদের নিয়ে গেছে, আমি আরেকটা অন্য কোম্পানি আনবো, তা তোমার যদি প্রয়োজন হয়, তা আমি বললাম হ্যাঁ আমাদের প্রয়োজন, আসো। তো সে আসলো, তখন তাকে আমি যেহেতু আমার এই একই মন্ত্রী, উনি ছিলেন টেলিকমিউনিকেশন মিনিস্টার, তাকে আমি বিমানবন্দরে অভ্যর্থনা জানালাম, এখানে আসলো, দুদিন ছিল, এই আর কি। এছাড়া আমি এটা জানি যে কিভাবে কাকে আনবে নেবে, এটা আমার আমরা একটা এই প্রোটোকলের ব্যাপারে জনাব আবুল হাসান চৌধুরীর কোনো মতামত থাকলে তার কাছ থেকে একটু মতামত শুনতে চাইবো। আমার মূল প্রশ্নটি একটু আপনার কাছে করে রাখি। জিএসপি স্থগিত করা পদ্মা সেতু ইস্যুতে বিশ্বব্যাংকের অবস্থানকে কেন্দ্র করে গত কয়েক বছরে আমাদের সরকারি দলের নেতারা যুক্তরাষ্ট্রের বিষয়ে অনেক গরম বক্তব্য দিয়েছেন। দুই আনার মন্ত্রী বা ওরকম অনেক কথা আমাদের মনেও আছে। জন কেরির সফর তার অবসানে কোনো ভূমিকা রাখতে পারলো কিনা? প্রথমত যেটা আপনি শিষ্টাচারের কথা তুলেছেন, জি, এটার ব্যাপারে একটা সুনির্দিষ্ট কোনো আন্তর্জাতিক স্বীকৃত নীতিমালা না থাকলেও সংসদে যিনি বিরোধী দলের নেতা বা নেত্রী, তাকে স্বাভাবিকভাবে বলা হয় বিকল্প প্রধানমন্ত্রী। তার নিশ্চিত একটা ধারণা অনুযায়ীও একটা ওয়ারেন্ট থাকে। সেখানে এই দেশের একজন একেবারেই সামান্য সাধারণ নাগরিক হিসাবে আমার মনে হয়েছে দেখা করাটা প্রয়োজন। যদি থেকেও থাকতো তাহলে ঠিক এইভাবে যে ইএমকে সেন্টার, এটা একটা পাবলিক মিটিং এর মতো ছিল, এটাকে সুন্দরভাবে ম্যানেজ করা যেত। সেখানে বিরোধী দলের নেত্রী হিসাবে তিনি যদি 2 মিনিটে কিছু বক্তব্য রাখতেন তাহলে এটা সামঞ্জস্যপূর্ণ হতো। এটা আমি মনে করি প্রটোকলের দিক থেকে অবশ্যই আমাদের একটা ঘাটতি হয়েছে। ভবিষ্যতে এরকম হবে না আমি আশা করব। সরকারের কোনো ব্যর্থতা দেখেন কিনা? যে সরকারও তো বিরোধী দলের নেতৃত্ব সরকারের অংশও বটে, কিন্তু সরকারের সাথে আলোচনার ভিত্তিতেই তো এইটা একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে যদি এইটাই সিদ্ধান্ত নিয়ে হয়ে থাকে যে ইএমকে সেন্টার ছাড়া আর কোথাও দেখা হবে না, সেখানে বিরোধী দলেরও একটা ভূমিকা থাকে। তারা এই ব্যাপারে যাবেন কি না যাবেন এটা কিন্তু স্বতন্ত্রভাবে তাদের চিন্তা করতে হবে। কেরির আসার ব্যাপারে আমি বলবো, এগেইন আমি আশা করেছিলাম তিনি আরো আগে আসবেন। আমাদের বিরাট বিশাল সফলতার ইতিহাস আছে, কিন্তু এই সমস্ত ইতিহাস দৃষ্টি আকর্ষণ করে না উন্নত দেশগুলো। বড় দুঃখজনক। আজকে একটা অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক, ঘৃণ্য হত্যাকাণ্ডের পরই দৃষ্টি আকর্ষিত হচ্ছে। এবং এই দেশের নাগরিক হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বলিষ্ঠ একটা অঙ্গীকার উনি দৃপ্ত ব্যক্ত করেছেন এবং এগিয়ে যাচ্ছেন, সেটার ব্যাপারে ইতিবাচক কিছুটা দৃষ্টিকোণ দিয়েছে। আপনি জিএসপির কথা তুলছেন, আমি তো আশা করব কেরি ইজ এ স্টেটসম্যান। তিনি একটা জিনিস অনুধাবন করবেন, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ আমরা কেউই চাই না। বাংলাদেশের এই ব্যাপারে অবস্থান অত্যন্ত উজ্জ্বল। সরকার বিরোধী দল একটা কিন্তু আপনার পাবলিক স্টেটমেন্ট না থাকলেও একটা না বলা সংস্কৃতি ডেভেলপ করেছে যে আমরা এর বিরুদ্ধে। সেটাকে যদি করতে হয় সেখানে আপনি জিএসপি দেবেন না, ডিউটি ফ্রি, কোটা ফ্রি অ্যাক্সেস দেবেন না, স্থিতিশীল কি করে দেশ হবে? অর্থনৈতিকভাবে একটা উন্নতশীল দেশ যেখানে আমরা মিডিয়াম, আপনার মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলসের প্রায় সবগুলো সূচক
আমরা অর্জন করতে পেরেছি, সুতরাং পার্শ্ববর্তী দেশ ভারতও পায় নাই। তাহলে তার কাছ থেকে এনকারেজিং কিছু জিনিস আমি আশা করেছিলাম, সেটা যদি অব্যক্ত থেকেও যায়, আশা করবো সেগুলো তিনি অনুধাবন করবেন। আরেকটা কথা, আপনি জঙ্গিবাদের ব্যাপারে মূল ফোকাস নিয়ে এসেছেন, যে কথা বিল ক্লিনটন যখন প্রেসিডেন্ট তখন ওভাল অফিসে মাননীয় প্রধানমন্ত্রী তার সামনে কথা তুলেছিলেন এবং সোচ্চার বেগে বিল ক্লিনটন বলেছিলেন বঙ্গবন্ধুর খুনিরা থাকতে পারে না মার্কিন যুক্তরাষ্ট্রে। সেই ব্যাপারেও আমি আশা করব তিনি একটা খুব তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত নেবেন। শেষ কথা যেটা বলবো, আবারও বলবো, একটা দেশ যদি শিক্ষিত হয়, একটা দেশ যদি অর্থনৈতিকভাবে উন্নত হয়, সেখানে একটা উপাদানেই তো আর জঙ্গিবাদ সৃষ্টি হয় না। রাইট, শান্তি সৃষ্টি, আমার মনে হয় আপনার এই পয়েন্টটি ক্লিয়ার। জনাব আখতারুজ্জামান, জনগণের কাছে যাওয়ার কথা বলে বারবার কঠোর আন্দোলন স্থগিত করেছে বিএনপি। প্রতিবারই তারা সংগঠন শক্তিশালী করার কথাও বলেছে। নতুন কমিটি বিএনপি সক্ষমতা কতটা বাড়ালো, তারা জনগণের কতটা কাছে যেতে পারলো? বিষয়টা আপনি ঠিকই বলেছেন যে আসলে সংগঠন যদি শক্তিশালী না হয় এবং যদি সংগঠন যদি গণতান্ত্রিক প্রক্রিয়া তৈরি না হয়, সেটা কখনোই জনগণের কাছে প্রত্যাশিত হয় না। আজকে বিএনপি একটা জনগণের দল, যদিও বিএনপির জন্ম হয়েছে আমাদের একইভাবে যেভাবে আমার ফিরোজ ভাইয়ের বর্তমান রাজনৈতিক দল জন্ম হয়েছে, উপর থেকে আমরা ওহি পেয়ে জন্ম হয়েছে, কিন্তু পরবর্তীতে এরশাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে এই দলটা কিন্তু জনমানুষের সঙ্গে মিশে গেছে এবং তখন সময়ের প্রয়োজনে বিএনপি জনগণের দলে রূপান্তরিত হয়েছে। সবচেয়ে বড় কথা হলো 90 বা 80-র দশকের ছাত্র সমাজ, যুব সমাজ প্রচন্ডভাবে বিএনপির দিকে আকর্ষিত ছিল। কিন্তু আজকে আমরা গণতন্ত্রের কথা বলছি, কিন্তু গণতন্ত্রের সবচেয়ে বড় অ্যাসেট, সবচেয়ে বড় যে ভালো জিনিস, সেটা হচ্ছে যে সবকিছু প্রকাশ্যে বলা। মূল জিনিসটা কালকে একটা দিন খেয়াল করে দেখেন, কেরি সাহেব কিন্তু একটা কথা খুব সুন্দর করে বলেছে যে আপনি সংগঠন শক্তিশালী করেন, আপনি প্রকাশ্য রাজনীতি করেন, অন্যদিকে যেন না। কথাগুলো আসছে পত্রিকা আমরা দেখেছি, এই জন্য বলছি। তার মানে যে কোনো একটি মানে কাকে বলেছেন এই কথা? হ্যাঁ, কাকে বলেছেন? আমাদের যে আলোচনা হয়েছে সেই আলোচনা কাকে বলেছেন? মানে জন কেরি কাকে বলেছেন? বেগম জিয়াকে? আমাদের বিএনপি নেতৃবৃন্দকে আচ্ছা, বলেছে যে আপনি এখন, আমি ওসব খেয়াল করি নাই। আজকে প্রতিদিনও আছে, দেখেন। আচ্ছা, বাংলাদেশ প্রতিদিন আছে। এইগুলো তো পত্রিকালারা কেউ ছিল না, কেটা কি কইছে না, না, যারা বলছে সেখান থেকে প্রকাশিত হয়েছে। আচ্ছা, বাইরে যেটা বলছে এবং বাইরে সেখানে আমরা করতে পারবো। এই যে সংগঠন আপনি যেটা বলছেন, মানে জন কেরি বেগম জিয়াকে বলেছে যে আপনি সংগঠনকে শক্তিশালী করেন। হ্যাঁ, সংগঠন করেন এবং আপনি যেটা Unlikely. নিয়মতান্ত্রিক রাজনীতি করেন। আজকে আচ্ছা, দেখেন, মনে হচ্ছে আপনি নিয়মতান্ত্রিক রাজনীতি করেন না, আমি এটা আন্ডার কোট করছি করে এরকম একটা লেখা লিখতেছি, নিয়মতান্ত্রিক রাজনীতি করেন। আমি যে কথাটা আপনি বলছেন যে এই বর্তমান কমিটি, এই বর্তমান কমিটিটা দলের একটা বিশাল বড় কমিটি হয়েছে, হতেই পারে, কিন্তু প্রশ্ন হয়েছে এই কমিটি প্রতিটা নামের যদি একটা রিকমেন্ডিং অথরিটি লাগে তো কে নামটা দিল? মনে করেন কিশোরগঞ্জ জেলার থেকে একজন একটা পদে আসছে, তাহলে কিশোরগঞ্জের মানুষ জানতে হবে তো এই লোকটাকে কে কিশোরগঞ্জ থেকে বললো যে ভাই ওকে নেতা বানাও। কিন্তু সেটা হয়ে গেলাম, এলান হয়ে গেছে। এটা তো মার্শাল ল বা মিলিটারি গভর্নমেন্টের বা সরকারি ক্ষমতাসীন সরকারের অধীনে হতে পারে, কিন্তু বিরোধী দলে, কারণ যখনই একজনের নামটা আসবে দলের মধ্যে, কে দিবে নাম? মেজর আখতারুজ্জামানকে জিজ্ঞেস করা উচিত ছিল। নো, মেজর জিজ্ঞেস করবে কেন? মানে কাকে জিজ্ঞেস করবে? মানে ওই প্রতিনিধিটা কে? একটা প্রতিনিধি নির্বাচন করার জন্য সেই প্রতিনিধি আবার কে নির্বাচন করবে? মানে এটা একটা লুপে পড়ে যাবে কিনা? মূল্যবোধটা কি? গণতন্ত্রের মূল্যবোধটা হচ্ছে তার একটা ফর্মুলাতে আমি জানতে চাচ্ছি যে আপনি বলছেন যে কারো একটা নাম আসতে হলে কেউ একজন সেই নামটা প্রস্তাব করতে হবে, সেই কেউ একজনটা প্রস্তাবটা কে করবে? সেই আমরা জেলা থেকে আসবে, তার ইয়ার থেকে মানে আসবে, জেলা বিএনপি, মানুষের জেলা বিএনপি আসবে, মানুষের মুখের থেকে আসবে, মানুষের প্রত্যাশা আসবে। আমাদের দল, প্রত্যেকটা দল যেভাবে করে, যখন এই কাউন্সিল হয় তখন বলে যে প্রথম চেয়ারপারসন বা চেয়ারম্যান বা সভাপতি নির্বাচন হয়, তার মধ্যে সমস্ত ক্ষমতা উপরে আল্লাহ নিচে আপনাকে দিয়ে গেল, যা করবেন তাই হবে। তাই তো হইছে। আমি সেইটাও মানলাম, মানে আমি সেইটাও মানলাম, এই সাবজেক্ট মানে কি প্রজা? না না, এই সাবজেক্ট মানে কি প্রজা? পরিবর্তন আনতে হবে। এই সাবজেক্ট প্রজেক্ট কিনা? না না, আমি সেইটাও মানলাম। এই শব্দটা 1956 সালে বাতিল হয়ে গেছে। থাকতে হবে যে তালিকা দেখে উনি নিজে করবেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে, শুনেন, আমাদের কথা হচ্ছে যে আমাদের অনেক কিছু বললেও সমস্যা, না বললেও সমস্যা। বললে বলবেন যে ভিতরের কথা বলে দিচ্ছি কেন, আর না বললে বলবেন যে সব একই হয়ে গেছে, কিছু বলে না, সব মানে বলেন। এখন বিষয়টা হলো কি, আপনি গণতন্ত্রের কথা বলবেন, আপনি যেটা প্রথম দিয়ে শুরু করলেন যে গণতন্ত্র কম, গণতন্ত্র বেশি উন্নয়ন, গণতন্ত্রই নাই,
না সরকারে আছে না বিরোধী দলে আছে, মানে সরকারি না দলে, কোথাও আছে। সরকারি দলে বুঝাতে চাচ্ছেন, সরকারি দলে এবং বিরোধী দলে কোথায় গণতন্ত্র আছে? গণতন্ত্রের তো কোনো- এই যে এখানে আপনি যা ইচ্ছা বলতে পারছেন, এটা গণতন্ত্র হলো? আপনার বাক প্রকাশের, মত প্রকাশের মত স্বাধীনতা আছে। প্রকাশ স্বাধীনতা গণতন্ত্র? মত প্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের না, না। একটা লক্ষণ বটে। না, না, লক্ষ্য না, যখন বিরাট গণতন্ত্র না থাকে স্তম্ভ। সবার আগে মত প্রকাশের স্বাধীনতা না, না, বন্ধ হয়। মত প্রকাশ স্বাধীনতা তো গণতন্ত্র ব্যাপার না, এটা তো মত প্রকাশ স্বাধীনতা তো ওই আদার সিস্টেমে থাকতে পারে, একটা একটা লোককে থাকতে পারে। আজকে মত প্রকাশ স্বাধীনতা মান্না বুঝতেছে না কাকে বলে, কত প্রকার এবং কি কি মত প্রকাশ স্বাধীনতা কি বুঝতেছে না ওই মাহমুদুর রহমান বিএনপি। না, কিন্তু আবার ওরা কি কারো মাথায় বাড়ি মারছে বা কোথাও ব্রিজ ভেঙে ফেলেছে না, না বলছে আর জঙ্গি কি। করেছে? না, মানে তারা তো মতই প্রকাশ করেছে। সরকার বলছিল যে, মানে বলেছেন উনি কথা বলেছেন, উনি বলেছেন লাশ ফেলার কথা বলেছেন, না না তাছাড়া আর অনেক কথা শুনে বলেছেন। সেই লাশ ফেরানোর কথা যদি অপরাধ হয়ে থাকে, এটা কি বাংলাদেশের কোন সিআরপিসি কোথাও লেখা আছে? মানে আমি বলার যদি ক্ষেত্রে। আজকে এনে বলি যে বাংলাদেশে 1000 লাশ ফেলে দেওয়া হোক, এটা কোনো অপরাধের সংজ্ঞায় পড়বে? কিন্তু তাহলে আমারও একটু খুব জানতে ইচ্ছা করে যে মাহমুদুর রহমান মান্না জেলে থাকেন, আখতারুজ্জামান বাইরে থাকেন কেন? না মানে এই যে আপোষ করে আছি কার সঙ্গে? সরকারের সঙ্গে? না, সরকারের সঙ্গে মানে এই যে আপনি যে কথাগুলো বলতে চাই বলেন কি করতে হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, মেজর আখতারুজ্জামানের কাছে আমি এবার একটু কাজী ফিরোজ রশিদের কাছে ফিরে আসি। কাজী ফিরোজ রশিদ, আমরা একটা অন্য বিষয়ে যেতে চাচ্ছি, আপনি এই বিষয়ে নিশ্চয়ই একটু মন্তব্য করবেন। আপনি এই বিষয়ে মন্তব্য করার আগে আমি প্রশ্নটি করে রাখি যে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের পক্ষে জাতীয় পার্টি একটি অবস্থান নিয়েছে, আপনাদের এই অবস্থানের যৌক্তিকতা কি, নাকি বিরোধিতার জন্য বিরোধিতার বদলে আপনারা পক্ষে থাকাটাই এখন একটু শ্রেয় মনে করছেন এক ধরনের আপত্তি রামপাল বিদ্যুৎ কেন্দ্রের প্রশ্নে? এই প্রশ্নের উত্তরটি যদি আপনি বিরতির পর ফিরে দিতে চান, আপনি যে বিষয়ে মেজর আখতারুজ্জামানের প্রসঙ্গে আপনি একটু বলতে পারেন, যে দলের ভিতরে গণতন্ত্র, দলের কাছাকাছি যাওয়ার প্রসঙ্গ যদি আপনি কিছু বলতে চান। এখন বলবো, জি, এটি বলে আমরা একটু আসলে আমরা সবসময় একটা ইতিবাচক রাজনীতি করি সব সময়। যখন আমরা 90 গণ অভ্যুত্থানে আমাদের পতন ঘটলো, 91 তো দেখেন আমরা নির্বাচনে গেছি, আমাদের নির্বাচন করতে দেওয়া হয় নাই, পোস্টার দিতে হয় নাই, সব জেলে ঢুকে দিয়েছে, 54 জেলে দিয়ে দিয়েছে শাহাবুদ্দিন খান সাহেব। উনি ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, উনি আইলেন অ্যাডমিনিস্ট্রেটর হইয়া সামরিক আইন প্রশাসকের মতন। তারপর উনি মামলা মকদ্দমা দিলেন, আবার যাওয়ার সময় কয়ে যে সংবিধান চেঞ্জ করো, আমি ওই পদে ফেরত যাবো। সেটা যাওয়ার ওনার সময় শর্ত আমাদের ছিল। মামলাগুলো নিয়ে গেল। সংবিধানকে উনি একদম কি বলবো, মানে এক কথা যে বলা যায় যে মানে সংবিধানকে উনি আর রাখে নাই। প্রথম সংবিধান ব্যক্তির স্বার্থে চেঞ্জ করলে উনি ওনাকে না, সংবিধান আব্দুল সাত্তার সাহেবেও সময় এই- উপরাষ্ট্রপতি পদ থেকে অলাভজনক ঘোষণা করা হয়েছিল। সেইটাই একটিবারও সংশোধনী। এইভাবে ন্যাক্কারজনক নেকেটলি ওনার বিচার হওয়া উচিত। সংবিধান রাষ্ট্রের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে সবসময় সংবিধান করা যাবে, প্রণয়ন করা যাবে, চেঞ্জ করা যাবে, পরিবর্তন সব করা যাবে। ব্যক্তির স্বার্থে উনি আসছে, উনার কি এসে স্বার্থ আবার হতে পারে? ওনার উনার স্বার্থ কি তো স্বার্থ? ওইটাই। কোনটা স্বার্থ? ওনার স্বার্থ যে উনি যে বেতন ভাতা পাবেন, উনি আবার আমাদের জেলে ঢুকেই দেবেন। হ্যাঁ। উনি যাই ওখানে সেই কাজ করলেন, এখানে নির্বাচন করতে দিলেন আপনাদের না। জেলে ঢুকার জন্য ওখানে- আলাদা ভাতা পেয়েছিলেন শাহাবুদ্দিন সাহেব? ওই যে এনাম সালাম পাইলেন, যতদিন আনতো বাড়ি চলে যেতেন। উনি যেখানে ছিলেন বাড়ি চলে যেতেন। শুনেন, মামলা উনি- তো দেশে না, হয় উনি না, তো উনি গণতন্ত্র আছে দেখে। না হলে যদি এর অন্য কেউ হইতো, ওনাকে 54 গ্রেপ্তার করে জেলে নিয়ে যেত। উনি যে অন্যায়টা করছেন প্রধান বিচারপতি হইয়া, উনি দেখেন না যে এখন বিচারপতিদের কি আচরণ, উনি এটা করতে পারেন নাকি? উনি থাকবেন নিরপেক্ষ, উনি কেন লোকের কথা এখানে আসবেন? উনি আমি আসতে পারবো না। আর যদি আসতে হয় একটা নির্বাচনের স্বার্থে, তাহলে উনি তো আবার সোজা চলে যেতে পারতে পারেন। উনি এই শর্ত দিয়েছিলেন যে উনি ফিরে যাবেন। কেন আমরা এই শর্ত দিয়ে, কেন এই ইলিগাল? এই শর্ত দিয়ে উনি তো আসতে চান নাই। উনি শর্তে প্রধান বিচারপতি আপনাদের অত্যাচার এত আসমান স্পর্শ করেছিল যে আপনাদের আর কোনো উপায় ছিল না ওনাকে আমাদের রাজি করতে। উনি মার্শাল করবেন। জি, মার্শাল। আরে ওনার তো গলায় দড়ি দেওয়া উচিত ছিল। কিন্তু আপনারা যে অত্যাচার করেছিলেন আমাদের আর কোনো উপায় ছিল না। অত্যাচার করছি এবং আমরা সেই জন্য জনগণের ম্যান্ডেটও পাইছি। আমরা অত্যাচারের আপনাকে আসন দিছে। শাহাবুদ্দিন সাহেবের প্রতি আপনাদের কৃতজ্ঞ থাকা উচিত। কারণ না, সেই না, আচ্ছা, না, আমরা কিন্তু আমরা আমরা আমি একদিনের জন্য রাষ্ট্রপতিকে গ্রেফতার করতাম। আমরা বিরতির পর ফিরে এসে আপনি এই কথাটাই কন্টিনিউ করবেন এবং রামপালের বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে আপনাদের অবস্থানটা যদি আমাদের একটু যৌক্তিকতা তুলে ধরেন, আমরা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। ফিরলাম আজকের বাংলাদেশে জনাব কাজী ফিরোজ রশিদ, রামপাল বিদ্যুৎ কেন্দ্রের পক্ষে জাতীয় পার্টির অবস্থানের যৌক্তিকতা একটু আপনার কাছ থেকে একটু শুনতে চাইছি। যৌক্তিকতা আমরা সবসময় চাই যে যেটা বলতেছিলাম যে এই দেশে বিদ্যুতায়ন হোক। আমাদের একটি দেশকে সমৃদ্ধির প্রতি নেওয়ার পূর্বশর্ত হচ্ছে বিদ্যুতায়ন। সব জায়গায় বিদ্যুৎ থাকতে হবে। এখন কিন্তু আমাদের ঘাটতি আছে, যত কথাই বলি লোডশেডিং এখনো আছে, গ্রামের সঙ্গে বিদ্যুৎ দেওয়া যায়নি। এখন বিদ্যুতের তো বিকল্প আর কিছু নেই। বিদ্যুৎ দিতে হলে রামপাল বলেন, মহিষমান বলেন, যেখানে বলেন আপনি বিদ্যুৎ দিতে হবে। রামপালে যেখানে আমরা দেখলাম যে আমরা তো এক্সপার্ট না, সরি, যেখানে হচ্ছে সুন্দরবন থেকে 14 কিলোমিটার দূরে,
মাননীয় প্রধানমন্ত্রী বক্তৃতা আমরা শুনেছি যে এখানে হইলে কোনো ক্ষতি হবে না, এবং উনি দেখাইছেন যে যেখানে এই বিদ্যুৎ কেন্দ্র আছে সেখানে অনেক গাছপালা লাগানো যায় এবং এগুলো নষ্ট না, পরিবেশ নষ্ট হবে না। যদি তাই না হয় আমরা কখনো কোনো বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিপক্ষে না, কিন্তু সরকারকে দেখতে হবে, তাকে এটা বোঝাতে হবে এবং আমাদের বুঝতে হবে যে এই রামপালে বিদ্যুৎ কেন্দ্র হইলে জনগণের উপকার আসবে, এতে পরিবেশ কোনো ক্ষতি হবে না। আপনারা তাই মনে করছেন? জনাব আবুল হাসান চৌধুরী, আপনার মতামত, রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বিপক্ষে পরিবেশবাদীরা এক ধরনের অবস্থান নিয়েছেন। সারা দেশের অনেক বিশেষজ্ঞরা রামপাল বিদ্যুৎ কেন্দ্র করলে সুন্দরবনের ক্ষতি সহ নানা বিষয়গুলি সামনে নিয়ে আসেন, তারপরেও যে বিদ্যুৎ কেন্দ্রটা করা হচ্ছে, আপনি কি মনে করেন দল হিসাবে এইটা আওয়ামী লীগের জন্য ঠিক হচ্ছে কি হচ্ছে না এই ধরনের ডিসিশন? প্রথমত বিদ্যুৎ এবং বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ব্যাপারে যুক্তি অত্যন্ত সঙ্গত এবং অত্যন্ত শক্তিশালী। এই দেশের কোনো অর্থনৈতিক উন্নয়ন হতে পারে না যদি আমরা বিদ্যুতায়ন না করি। সেই জন্য যেখানেই যতখানি সম্ভব আমরা বিদ্যুতায়ন করব, কিন্তু এখানে আমার একটা অসুবিধাও যেরকম আছে, কিছুটা সুবিধাও আছে। ফিরোজ ভাই অত্যন্ত সম্মানিত একজন রাজনীতিবিদ, তিনি একটা দলের সদস্য, আক্তার ভাইও তিনি একটা দলের, আমি এই মুহূর্তে কোনো দলের সদস্য নই, কিন্তু আমি আমার অতীত অভিজ্ঞতা থেকে নিশ্চিন্তভাবে বলতে পারি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা, ওনার দেশাত্মবোধ নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে না। আমি একটা উদাহরণ দেই, আজকে যেটা বঙ্গবন্ধু কনভেনশন সেন্টার, এটা করার কথা ছিল সেক্রেটারিয়েটের উল্টা দিকে, শক্তভাবে যখন ওনাকে বোঝানো হলো, একটা বিরাট, অনেকেই চাচ্ছিলেন যেন এটা তাড়াতাড়ি হয়ে যাবে, ওখান থেকে আপনার যে ইনগ্রেশন যে স্টোন লেইং ছিল সেটাকে কিন্তু রিমুভ করা হয়েছিল। আমি যথেষ্ট জানি না, আই এম নট অ্যান এক্সপার্ট অন দিস, কিন্তু পত্রপত্রিকায় যা লেখালেখি লিখছি এটা কোনোভাবেই বলার যাবে না যে এটা দলীয় দৃষ্টিকোণ থেকে আলোচিত। এটার একজন যে নেতৃত্ব দিচ্ছেন বেগম সুলতানা কামাল, তারপর আজকে এই যে একটা ডেইলি স্টারে আর্টিকেল লিখেছেন আমাদের প্রফেসর কে এস মুর্শিদ সাহেবের নাতনি ডক্টর মোর্শেদের মেয়ে, এরকম অন্যান্য আলোচনা আছে। সেখানে আমি মনে করি বিরোধী দলের একটা সৃজনশীল ভূমিকা রাখার এখানে একটা অবকাশ আছে। অত্যন্ত খোলা মনে পাবলিক হিয়ারিং করেন, বিদ্যুতের অবশ্যই প্রয়োজন আছে, যদি কোন রকম সন্দেহ থাকে। এবং দেখেন কল্যাণ মিত্র না কল্যাণ রুদ্র, ভারতের যে এক্সপার্ট, আরো অনেক ভারতের এক্সপার্ট, তারাও তো বলছেন যেটা অত্যন্ত ক্ষতিকর হবে। ইট ইজ দেয়ার স্টেটমেন্ট। সেখানে এইরকম একটা কাজ মাননীয় প্রধানমন্ত্রী কেন করতে যাবেন যেটা দলের থেকেও বড়, যেটা দেশের ক্ষতি হতে পারে? সেই জন্য দিস ডিজার্ভস টু বি রিকনসিডার্ড। এবং সেটা আমি মনে করি যে খোলা মনে আলোচনা করে যদি অন্য জায়গায় যাওয়া হয়, এটা সরকার এবং সরকারি দলের জন্য তো কোনো ক্ষতিপূর্ণ হবেই না, বরঞ্চ মানুষ এটা বলবে যে ইতিবাচক যুক্তিসঙ্গতভাবে প্রশ্ন ওঠা, মাননীয় প্রধানমন্ত্রী তার বিরাট হৃদয় দিয়ে অনুধাবন করে তিনি এগিয়ে গেছেন। দিস ইজ, মানুষ তো দাবি করবেই। জনাব আখতারুজ্জামান, গণতন্ত্র ফিরে পেতে এবার সরাসরি মার্কিন সহায়তা চাইল বিএনপি। বাংলাদেশের উন্নয়নে জন কেরির উচ্ছ্বাস থেকে বিএনপি আসলে কি বার্তা পাচ্ছে? সরাসরি সহযোগিতা চাইলেও বলতে আমি এটা বুঝাতে চাচ্ছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেরিয়ে এসে বললেন যে তিনি এই বিষয়ে সহযোগিতা যুক্তরাষ্ট্রের কাছ থেকে আশা করছে যাতে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এই প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি একটু ফিরোজ ভাইয়ের লোক একটু মৃদু না একটু কঠোর প্রতিবাদ করতে চাই। শাহাবুদ্দিন সাহেবের প্রতি ওনার ব্যক্তিগত আক্রোশ থাকতে পারে, জাতীয় পার্টির আক্রোশ থাকতে পারে, কারণ যা কিছু হয়েছে তৎকালীন জনগণের পক্ষ থেকে শাহাবুদ্দিন সাহেবকে সব কাজগুলো করা হয়েছে। কারণ এরশাদের পতনের জন্য তখন কিছু লোক আপনি তাকে চিনা দরকার ছিল না। তখন এরশাদের পতনের জন্য দাবি যখন সারা বাংলাদেশে মানুষ চেয়েছিল, তখন আপনারা অনেক সলিউশন দিয়েছিলেন। তখন আপনাদেরকে বাঁচানোর জন্য শাহাবুদ্দিন সাহেব এগিয়ে আসছেন। এগুলো বলে লাভ নাই। আমরা তখন যতদিন ক্ষমতা না আসছি কথা বলে নেই, আমি বলছি এই জন্য বলছি কাজে আপনার আক্রোশটা ঠিক আছে, কিন্তু শাহাবুদ্দিন সাহেবের মতো একজন লোক যিনি পরবর্তী রাষ্ট্রপতি ছিলেন এবং উনি দলীয় দিকের দৃষ্টিভঙ্গি দেন নাই বলে পরবর্তীতে ওনাকে সম্মান দেওয়া হয়নি। আসলে এই দেশের ভালো মানুষের বড় অভাব। আমরা সবাই রাজনীতিতে আসেন কেন? আপনি আইলেন কেন রাজনীতি করতে? এত ভালো মানুষ হলে প্রধান বিচারপতি ছিলেন, আপনি যাইতে আনতে পারিতে। সেই সময় একটা অবস্থা, এটা তো আমাদের একটা দৃষ্টিকোণ থাকতে পারে, কিন্তু এটা আমরা অস্বীকার করতে পারবো না যে তখনকার আওয়ামী লীগ, তখন সকলে মিলেই
ওনার তাকে কাছে অনুরোধ একটা করেছিল বিরাট অনুরোধ। এবং উনি উনি কোথায় এমন মানে কেন প্রথম ব্যক্তি দিকে ঠিক আছে, reluctant ওনার ছিলেন। আত্মস্থ বুঝি প্রথম দিকে ওনাকে জেলে নিয়েছে, তার নেতৃত্বে শোনেন, তাকে ধরে শোনেন, নিয়েছে। শোনেন, আপনি তো ভিতর ইনসাইড হিস্ট্রি জানেন না। একটা চেম্বারে বসে মামলা রেডি করা হয়েছে, টাইপ করা হয়েছে, খালি নামটা হাতে বসানো হয়েছে, দিয়ে দিয়ে এইভাবে এফআইআর করা হয়েছে, তাকে দিয়ে এটা বলানো হয়েছে শাহাবুদ্দিন সাহেবকে দিয়ে। একটা চেম্বার থেকে রাত 11টা পর্যন্ত এই সমস্ত করানো হয়েছে। আমাদের কাছে না, শাহাবুদ্দিন সাহেব তো- শাহাবুদ্দিন একটা শাহাবুদ্দিন সাহেব তো কামালের শোনেন, চেম্বারে পকেটে কাজ করছে। না না, দাঁড়িয়ে। যাই চেম্বার তারা তো তখন ছিল, এই সবাই ছিল এরশাদের পতনকে কেমন নিশ্চিত করতে হবে, পতন তো হয়ে এবং গেছে, এরশাদকে উনি কেমন জেরা দিতে হবে, এই দায়িত্ব নেবে এরশাদকে কেন? কেমন শাস্তি উনি দিতে হবে। দায়িত্ব নেবে কেন? আমার মনে হয় যে- এবং সেটা বাঁচিয়ে দিয়েছে। আমার মনে হয় যে মেজর আক্তার, আমরা আজকের আলোচনা ফিরে আসি। উনি প্রধান বিচারপতি এখান থেকে আবার ওখানে ফিরে গেল কেন? না, সেইটা ওনার ওনার প্রতি নৈতিকতা বোধ থাকে তো উনি এখানে অ্যাডমিনিস্ট্রেটর আবার প্রধান না, বিচারপতি administrator হয়ে গেল। রাষ্ট্রে কাজ উনি করেছে, মামলা সে আবার- দিল, আবার নিজে সাপে দংশন করে ও যাইয়ে যারে। হ্যাঁ, একাদশ এবং উনি তো দ্বাদশ মামলা যে দিয়েছে আমার বিরুদ্ধে। সংশোধনী, আবার উনি বিচার করছে আমার। একাদশ দ্বাদশ সংশোধনী, এটা যদি শাহাবুদ্দিন সাহেবকে দোষারোপ করতে হয়, তাহলে তখন যারা সকলে মিলে বাংলাদেশের যেটা একটা নজিরবিহীন ব্যাপার, Exactly, একেবারে exactly. ইউনানিমাসলি কনস্টিটিউশন করা ওই হয়েছিল, সেই পাপে তো তাদেরকেও জল এটা দিছেন। উত্তর দিতে সেই হবে। পাপে কারণ তো এখন সেই- জল দিছেন, বুঝলেন না? সেইটার ভিত্তিতে উনি ফিরে গেছেন। সেই পাপে সবাই তো দিছে। ঠিক আছে, সেইটা যে আমরা ভিত্তিতে উনি একটু জন ফিরে কেরি গেছেন। প্রসঙ্গে- আমরা একটু জন কেরি প্রসঙ্গে ফিরে আসি। তাদের করেছে অপমান। আসলে রাজনীতির কতগুলো জিনিসের, এই যে আমাদের বললাম যে আজকে ফিরোজ ভাই যে কথাগুলো বলছেন, এগুলো কি হচ্ছে, আজকে সুযোগটা পেয়েছে বলে। আজকে যদি ওই সময় যদি যে cross জাতীয় fire পার্টিকে দিতেন। cross fire দিতেন। তাদের 9 বছরের কৃতকর্ম যদি শাস্তি দেওয়া হতো এবং তাদেরকে বাংলাদেশের রাজনীতিতে যদি সেভাবে ব্যবস্থা না হতো, আজকে তো এই কথা হতো না। না, দেখেন এই আজকে দেশে কার কি আজকে শাস্তি কি দুর্ভাগ্য, দিয়েছে? এই যে এই শাস্তি কথা বলছে, কার কি শাস্তি বলে ফেলছে অলরেডি, কার কি শাস্তি কখন কি আসবে দেন না? এটা বলা যায় না। আপনি শাস্তি পাইতেছেন। আই এগ্রি, সেটাই বললাম। গণতন্ত্রের শাস্তি দেখেন না? আজকে কি দুর্ভাগ্যজনক, একটা ভোট নেন, শোনেন, একটা কথা বলতে নেই। কথা বলতে না, না, একটা ভোট নেন। হ্যাঁ। এখন এখান থেকে খালেদ সাহেব বলে দিক যে এরশাদের 9 বছর, স্বৈরাচারের 9 বছর ভালো ছিল না পরবর্তী সময় গণতন্ত্রের এই যে গণতন্ত্র ছি, 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 কি এটা ভালো বলেন ছিল। আপনি? এইটা কি বলেন? জনগণের কি একটা ভোট বলেন না? আপনি? ছি, এটা এটা গণভোটের ভোট ব্যাপার। এখনই আসবে। এটা গণভোটের এখনই ব্যাপার। আসবে। এটা সেটা- না, এখানে আপনার কথা হবে না। না, না, তাহলে কি আমরা কারণ চারজনের মধ্যে গণভোট হোক না? ওদের ভোট আছে, এই নিজের ভোট চারজনের মধ্যে আছে। গণভোট হোক না, না, আসলে না। চারজনের মধ্যে গণভোট হোক না। একদিন করবেন, আপনি- আমাদের আপনি সময় যদি- আপনি এই যদি- আমরা ধরনের কোনো চারজনের মধ্যে একটা ভোট কাজ হোক, নেই। আপনি- চারজনের মধ্যে ভোট হোক। আপনি একটু জন কেরির সুশাসন প্রসঙ্গে যদি আমাদের ফিরে আসেন। সময় ছিল। যে জন কেরির প্রসঙ্গে যদি Identity ফিরে আসেন। protection, sir. আচ্ছা, ঠিক আছে, আমরা একটা বিরতি নিয়ে ফিরি। জন কেরি বিরতির তো পর বললেন ফিরে না। এসে আমরা একটু জন কেরির প্রসঙ্গে যে গণতন্ত্র ফিরিয়েতে যে মার্কিন সহায়তা বিএনপি চেয়েছে, মার্কিন সহায়তায় গণতন্ত্র কিভাবে আসা সম্ভব বলুন। সেটি নিয়ে আমরা একটু এটা আমরা একটু শুনবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরি আপনার কাছে। ফিরে এলাম। আজকে বাংলাদেশে মেজর আখতারুজ্জামানের কাছে জানতে চাইছিলাম যে বাংলাদেশের গণতন্ত্র ফিরে পেতে সরাসরি মার্কিন সহায়তা কিভাবে সহায়তা করতে পারে আসলে। আসলে আপনার এই বক্তব্যটার সঙ্গে আমি ধারণাটা পোষণ করি না, কারণ সারা বিশ্বে আজ পর্যন্ত আমেরিকার কোনো ক্রেডিট নাই, কোনো রেকর্ড নাই যে তারা কোথাও গণতন্ত্র কোথাও প্রতিষ্ঠিত করেছে। তারা যদি কোনো মার্শাল ল আনতে বলতেন যে বাংলাদেশে একটা মার্শাল ল নিয়ে আসো, তাহলে আমি মানতাম। এবং এই আলোচনা যেটা আমি দেখেছি, এই পত্রিকা যেটা আসছে, এটা তো আরো দুর্ভাগ্যজনক। আপনি জানেন জন কেরি বক্তব্য দেখেছেন কিনা, এখানে জন কেরি বলেছে বৈঠকে খোলামেলা আলাপচারিতায় বিএনপি সাংগঠনিক বিষয়ে উঠে আসে, রাজপথের বিরোধী দল হিসাবে বিএনপিকে সাংগঠনিকভাবে আরো শক্তিশালী হওয়া প্রয়োজন বলে মনে করেন জন কেনি। একই সঙ্গে বিএনপি গণতান্ত্রিক কর্মসূচিতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চায় যুক্তরাষ্ট্র, তবে কর্মসূচি যেন ধ্বংসাত্মক না হয় সে ব্যাপারে বিএনপিকে অনুরোধ জানান জন কেরি। আচ্ছা, মানে পেট্রোল বোমা মারতে মানা করছে। আমার কথাটা হচ্ছে এইটার মধ্যে মনে হচ্ছে, শুনুন, ডেমোক্রেসিটা কাজ করে কোথায়? যখন আলোচনায় কোনো অচলাবস্থা সৃষ্টি হয় তখনই কিন্তু রাজপথে আন্দোলনটা হয়। আর যখন আলোচনাগুলো যখন চলে, যেমন সংসদে বলেন বা ক্যাবিনেটে বলেন বা কোথাও বলেন, আজকে আমাদের সঙ্গে আওয়ামী লীগের যে মৌলিক পার্থক্য দেখা দিয়েছে সেটা হচ্ছে আমাদের মধ্যে কোনো আলাপচারিতা নাই, এটাকে বলেন না, এখানে there is no interaction। আমরা একজন আরেকজনের সঙ্গে কথা বলতে পারতেছি না, আমার মতামত আপনাকে জানাতে পারতেছি না, আপনার মত আপনি জানাতে পারতেছি না। আমরা যে মতামত জানাচ্ছি তৃতীয় পক্ষের মাধ্যমে, এবং তৃতীয় পক্ষ সেখানে গিয়ে এটাকে একটা প্যাচ লাগিয়ে দিচ্ছে। এবং গণতন্ত্রের যে মূল জিনিস সেটা শুধু মত প্রকাশ নয়। যেমন আজকে যে রামপাল নিয়ে কথা বলছেন বা বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলছেন বা যে নির্বাচন নিয়ে কথা বলছেন, আজকে জন কেরি সাহেব যেভাবে আমার বিএনপির সঙ্গে কথা বলেছে, আমি আহত হয়েছি, খুব মনোক্ষুণ্ণ হয়েছি, কষ্ট পেয়েছি। কারণ বিএনপি আজকে একজন বিদেশি পররাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়ে রাষ্ট্রীয় ব্যবস্থা করবে এবং সে মুখরূপে বলে দিয়েছে যেগুলো আপনাদের আভ্যন্তরীণ ব্যাপার, কিন্তু সে দেখেন এটা চাপিয়ে দিয়েছে। যেমন আমার আন্দোলনটা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে,
আমি বলছি আওয়ামী লীগের অধীনে আমি নির্বাচনে যাব না, এটা আমার বিএনপি স্ট্যান্ড, বেগম খালেদা জিয়ার স্ট্যান্ড। আমরা এখন পর্যন্ত স্ট্যান্ড থেকে সরে আসি নাই। অথচ জন কেরি সাহেব বলে গেলেন যে আপনি একটা শক্তিশালী নির্বাচন কমিশন বানান, সেই নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন দিতে পারবে। তাহলে এই দুতলিটা করতে, এই মাধ্যমটা করতে কে বলেছে? এবং এই সুযোগ যদি বিএনপি তাকে দিয়ে থাকে, আমি বলবো এটা বুমেরাং হয়ে গেছে, এবং এটার জন্য বিএনপিকে আগামীতে ক্ষতি স্বীকার করতে হবে। জনাব কাজী ফিরোজ রশিদের কাছে আসবো। আপনিও কি মেজর আখতারুজ্জামানের সাথে একমত? সফরের পর অনেকেই বলছিলেন যে আওয়ামী লীগ অনেক লাভবান হয়েছে, সরকার সংহত হয়েছে, এরকম মনে হচ্ছে, এবং আওয়ামী লীগের মধ্যে একটি প্রকাশ্য উচ্ছ্বাসই দেখা যাচ্ছে। ব্যাপার হলো কি যে যখন জন কেরি একজন হেভিওয়েট লিডার যুক্তরাষ্ট্রের, এটা অবশ্যই আমাদের স্বীকার করতে হবে, এবং এই সময় তার এই সফরটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই যুক্তরাষ্ট্র একদিন বলেছিল যে এই বাংলাদেশ তলাবিহীন ঝুরি, এবং অনেকেই বলেন যে বঙ্গবন্ধুর হত্যার পিছনে যে পটও যে এটা সৃষ্টি করা হয়েছিল, তার পিছনে যুক্তরাষ্ট্রের একটা বড় অবদান ছিল। যে আমাদের একটা খাদ্য জাহাজ, তখন দেশে আকাল চলতেছিল, খাদ্য জাহাজটা সমুদ্র থেকে ফিরিয়ে নিয়ে গেছিল। তারপরে বঙ্গবন্ধু থেকে যারা হত্যা করেছিল তার অনেকেই যুক্তরাষ্ট্রে যে প্রথম আশ্রয় নিয়েছিল, তারপরে বিভিন্ন দেশে আছে, এখন নাকি কেউ আছে। তারপরে যুক্তরাষ্ট্রের সাথে সাম্প্রতিককালে কিছু কিছু ঘটনা নিয়ে আমাদের অবস্থা, মানে এই বাংলাদেশ সরকারের সাথে খুব টানাপোড়েন যাচ্ছিল। কিন্তু জন কেরি আশায় আমি মনে করি যে এটা অনেকটাই প্রশমিত হয়েছে। সে অত্যন্ত তার এই সফরটা ছিল ফলপ্রসূ দুই দেশের জন্যই। তার যদি মাত্র 8 ঘন্টার একটি সফর, এই 8 ঘন্টার মধ্যে সে অনেক কিছু অ্যাড্রেস করেছে। বিশেষ করে আমার কাছে মনে হচ্ছে খুব তাৎপর্যপূর্ণ যে বঙ্গবন্ধুর বাড়িতে, অর্থাৎ 32 নম্বর যেখানে বঙ্গবন্ধু নিহত হয়েছিলেন, সেইখানে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী যাওয়া, এটা আমরা মনে করি যে আমেরিকার টোটাল পলিসিটা কিছুটা চেঞ্জ হয়েছে। আপনি এটা একটা ইতিবাচক আমি দেখতেছি। আমরা কখনো মনে করি যে একটা দেশ তো চিরদিন কারো শত্রুমিত্র থাকে না, তবে গ্লোবাল পলিটিক্স এখানে বাংলাদেশ যে একটি বড় ফ্যাক্টর, সেটা তার এই সফরটাকে সে বুঝিয়ে দিয়ে গেছেন। উনি তো পৃথিবীর 200টার মতো দেশই সফর করেছেন। বাংলাদেশের সফর তো বাংলাদেশে সফর করলেই বাংলাদেশে কেন শক্তিশালী মনে হয়? জানাব আবুল হাসান চৌধুরী কি আমাদেরকে একটু আলোকপাত করবেন? আপনি না, আমি করি যে এই জন্য আমি শক্তিশালী মনে করি যে এর আগে কেউ এসে বঙ্গবন্ধুর ওই 32 নম্বরে যাননি। আচ্ছা, আপনি তার লেখাটা তো দেখেছেন। আচ্ছা, হ্যাঁ, 32 নম্বরে উনি নিজে হাতে লিখেছেন, জি, মানে খুব সুলেখা, একদম সেটিকে চমৎকার। সেই দিক থেকে তার এবং মনে হচ্ছে সে বলছেও, তিনি আসলে উচ্ছ্বাসও জানিয়েছেন, উচ্ছ্বাস জানিয়েছেন বাংলাদেশের উন্নতি এবং শেখ হাসিনা তাই এই নেতৃত্বের মনে করি বিরোধিতা তিনি করেছেন। এডওয়ার্ড কেনেডির ভাবশিষ্য, জি। তিনি ম্যাসাচুসেটসের, এবং আমার নির্দ্বিধায় বলতে পারি তিনি একদিন রাষ্ট্রপতি পদের জন্য নির্বাচন করেছিলেন। কি কারণে তিনি হতে পারেন নাই সেটা আমরা জানি, এবং তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুরে গেছেন, শ্রদ্ধা জানিয়েছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির প্রতি। এর মধ্যে দিয়েও অনেক কিছু আবেগ আমাদের মধ্যে চলে আসে, এটাই স্বাভাবিক। একই সাথে আমি মনে করি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের আজকের যে অবস্থা, এইটা চিন্তা করতে গেলে একটা কথা আমাদের মনে রাখতে হবে, 71-এ নিক্সন, কিসিঞ্জার, তাদের ভূমিকা জঘন্য ছিল। কিন্তু মার্কিন অ্যাডমিনিস্ট্রেশনের দিকেও যদি আপনি তাকান, এই ঢাকা শহরে কনসাল জেনারেল আর্চার ব্লাড, ইসলামাবাদে যে অ্যাম্বাসাডার ছিলেন জন গলব্রেথ, সিনেটর কেনেডি, স্যাক্সবি, চার্চ, যাদের রেজলিউশনের কারণে পাকিস্তানে আর্মস শিপমেন্ট যাতে না হতে পারে সেটা রহিত করার একটা পদক্ষেপ নেওয়া হয়েছিল, সেই সাথে মার্কিন জনগণ, কর্পোরেট আমেরিকা, মিডিয়া ইন আমেরিকা, এগুলো আমার দৃষ্টিকোণ থেকে হয়েছে যে বঙ্গবন্ধুর যে অ্যাপিল ছিল সেটা সার্বজনীন, গণতান্ত্রিক, অ্যাট দ্য সেম টাইম তিনি আলাপ করেছেন যাতে মার্জিনালাইজ। এক্ষেত্রে আমি দুইটা কথা বলবো। একটা হচ্ছে যে আমরা অনেকদিন ধরে একটা জিনিস লক্ষ্য করে আসছি, মার্কিন যুক্তরাষ্ট্র কেমন যেন আমাদের পররাষ্ট্রনীতি, আমাদের সাথে কিভাবে আলোচনা করবে সেটা আঞ্চলিক বা অন্য কোনো দেশের মাধ্যমে সাবকন্ট্রাক্টের ভিতরে বোধহয় করছে। এইবার যে প্রত্যক্ষভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আলাপ আলোচনার মাধ্যমে বাংলাদেশের সাথে আবার একটা ডাইরেক্ট রিলেশনশিপ হলো, এইটা একটা ইতিবাচক দিক। আরেকটা কথা আমাকে একটু বলতে হবে, আমার কোনো আপত্তি নাই জন কেরি সাহেব কেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী কেন, অন্য কোনো দেশের প্রধানমন্ত্রী সে আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে আলাপ করতে চান, আমার কোনো আপত্তি নেই। কিন্তু তাহলে আমার বলতে হবে কোলাটেরাল ড্যামেজ কারা করেছে, ইরাককে কারা একেবারে সম্পূর্ণভাবে ধ্বংস করেছে, কারা ড্রোন অ্যাটাক করে আজকে পৃথিবীতে সৃষ্টি করেছে। যদি আমারও সেই সুযোগ থাকে, দেখেন বেশি দূর যাবার দরকার নাই, পার্শ্ববর্তী দেশ, সেখানে কি তারা কংগ্রেসকে বলার সাহস রাখবেন যে এই ব্যাপারে তোমরা এরকম করো? এইটা যদি বলেন কংগ্রেসের কিছু বলতে হবে না, আজকে ক্ষমতাসীন বিজেপিও সেটা প্রতিবাদ করবে। এই সংস্কৃতিটা
আমাদের আমার সকল আমার মনে হয় রাজনৈতিক যে আমরা দলের একটু ভিতরে সঠিক আনতে জায়গায় হবে। চলে এসেছি। ভারত, সেটি নিয়ে আমার একটু প্রশ্ন ছিল। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে জনাব কাজী ফিরোজ রশিদকে দিয়ে আমি ভারত প্রসঙ্গ শুরু করতে চাই, অথবা মেজর আখতারুজ্জামান যদি ভারত প্রসঙ্গে বলে যে বিএনপি রাজনীতিতে ভারতের এই মুহূর্তে ভূমিকা রয়েছে কিনা, বিএনপি ভারতের সাথে রাজনীতিক ক্ষেত্রে কোনো ধরনের এই ধরনের সহযোগিতা চাচ্ছে কিনা। আমি জনাব আবুল হাসান চৌধুরীর কাছে এটি মতামত জানতে চাইবো। এবং জনাব কাজী ফিরোজ রশিদ, আপনার জন্য প্রশ্ন হচ্ছে যে কয়েকদিন আগে আপনারা কয়েকজন শীর্ষ নেতা ভারত সফরে গিয়েছেন। বিএনপি প্রায় অভিযোগ করে যে ভারতের চাপেই আপনারা 2014 সালে দশম সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন। জাতীয় পার্টি রাজনৈতিক কর্মকাণ্ডে ভারতের আসল ভূমিকাটি আপনি আমাদের বলবেন কিনা এবং সেটি কিভাবে করে, সেটি যদি আমরা একটু আপনার কাছে শুনতে পারি। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। মেজর আখতারুজ্জামান, বিএনপির সাথে ভারতের সম্পর্ক বিষয়ে আমরা নানা ধরনের কথা শুনি, যে ভারতের সাথে সম্পর্ক বিএনপি উন্নয়ন করতে চায়। একবার শুনি যে বিএনপি ভারত নীতি থেকে দূরে সরে এসছে, আবার শুনি যে না, বিএনপি প্রচন্ড ভারত নীতি বিরোধী নীতির মধ্যেই আছে। আপনার পর্যবেক্ষণ আসলে দেখেন, আমি যেটা মনে করি, বাংলাদেশের রাজনীতি করতে গেলে আমাদেরকে প্রতিবেশীর সঙ্গে একটা সম্পর্ক রাখতে হবে। এবং যেগুলো আমরা ইভেন ইন্টারনেট বাংলাদেশের রাজনীতি করি, একটা বড় রাজনীতি দল আর একটা বড় রাজনীতির সঙ্গে একটা সম্পর্ক থাকতে হবে, প্রতিপক্ষ। আজকে এই 120 কোটি ভারতবাসী তো আমার প্রতিপক্ষ হতে পারে না, শত্রু হতে পারে না। তার সঙ্গে আমার অনেক ইন্টারেকশন আছে, অনেক কিছু আছে। আমার যেই বাংলাদেশের ক্ষমতা আসুন না কেন, সে কেন ভারত বিদ্বেষী হবে? সে ভারতের সরকারের সঙ্গে বিদ্বেষী হতে পারে, কিন্তু ভারতের জনগণের সঙ্গে তার বিদ্বেষ হওয়ার কোনো কারণ নেই। এবং আজকে বিএনপি এবং জিয়া রহমান আমল থেকে আমরা কি দেখেছি, যে ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্ক ছিল, আমাদের বিএনপির সময় ছিল। আজকে দেখেন, এই সম্প্রতি জন কেরি সাহেব ভ্রমণ করে গেলেন, দেখেন তার লক্ষ্যটা কোথায়। লক্ষ্যটা কিন্তু সে গিয়েছে ভারতের দিল্লিতে, এবং সেখানে গিয়ে একটা ডিফেন্স প্যাক্ট করেছে। ডিফেন্সের নাম নেই, কিন্তু প্যাক্টটা কি করেছে, যে ভারতের মাটি মার্কিন যুক্তরাষ্ট্র ব্যবহার করতে পারবে, মার্কিন যুক্তরাষ্ট্রের মাটি ভারত ব্যবহার করতে পারবে সামরিক কারণে, যদি অন্য আক্রমণ হয় বা সামরিক কারণে। সেখানে দেখেন, আপনি কনসেপচুয়ালি দেখেন, এমন কোন সুযোগ কি ভারত কোনদিন পাবে যে আমেরিকান কোন জায়গা থেকে সে এর বিরুদ্ধে কি কিউবার যুদ্ধ করবে, কানাডার বিরুদ্ধে যুদ্ধ করবে? কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এমনকি খোদ রাশিয়ার সঙ্গে যুদ্ধ করতে হলেও ভারতের মাটির প্রয়োজন পড়তে পারে, আর চীনের সঙ্গে তো প্রয়োজন পড়বেই, কারণ চীন একদম নেইবারিং। এবং আন্দামান নিকোবর তার প্রয়োজন যদি মায়ানমারকে কন্ট্রোল করতে চায়, যদি মিয়ানমার কন্ট্রোল করতে চায়। তো এই বিষয়গুলো আর্থসামাজিকভাবে দেখেন। তো কেরি সাহেব যাওয়ার সময় ঢাকায় হল করে গেলেন, সেখানে হল করে খুবই পরিষ্কার ভাষায় সেই আওয়ামী লীগের প্রতি যে উচ্ছ্বাস দেখিয়েছেন। এখানে একটা রিউমার আছে বাংলাদেশে, যে হিলারি ক্লিন্টন ক্ষমতায় আসলে ইউনুস আসবে, ইউনুস আসলে আওয়ামী লীগের সঙ্গে খারাপ সম্পর্ক হবে। কিন্তু কেরি সাহেব সেটা একদম বিলোপ করে দিয়ে গেলেন, এবং তিনি বঙ্গবন্ধু করলেন। যারা প্রত্যক্ষভাবে জড়িত ছিল, যেটা আমার ফিরোজ ভাই বললো, যে বঙ্গবন্ধু হত্যার পিছনে প্রত্যক্ষভাবে জড়িত ছিল ভারত এবং আমেরিকা, সেটা আজকে ঘুরিয়ে দিল তারা। রাইট। এবং সেখানে এসে বিএনপি কে বলে গেল নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করো, এবং বিএনপি টুপ দিয়ে গেল যে তোমাদের গণতন্ত্র আমরা এনে দিচ্ছি। কিন্তু মূল কাজটা করে গেল, দেখেন বডি ল্যাঙ্গুয়েজ কি দেখেছেন, কেরি সাহেব কি প্রাঞ্জল ভাষায় কথা বলেছে। প্রধানমন্ত্রীর দিকে সে মাথা নত করে কথা বলতেছে, আর প্রধানমন্ত্রী মাথা উঁচু করে অন্যদিকে তাকিয়ে আছে, হাইটের কারণে, যে কোনো কারণেও। কিন্তু তাদের তো আই কন্টাক্ট হচ্ছে না। সেখানে আমার মনে হয় আমরা আবার বডি ল্যাঙ্গুয়েজ থেকে আবার একটু জানাব। আমি একটা কথা শেষ করতে চাই। বিএনপি আজকে যদি রাজনৈতিকভাবে যদি বাংলাদেশে যদি তার রাজনীতিকে আরো প্রতিষ্ঠিত করতে চায়, তাহলে ভারতের সঙ্গে তার বন্ধুত্ব অত্যন্ত প্রয়োজন। এটা যত ডিলে হবে বিএনপি তত ক্ষতিগ্রস্ত। ভারতের সাথে বন্ধুত্ব অত্যন্ত প্রয়োজন। জনাব কাজী ফিরোজ রশিদ, অনেকেই বলে থাকেন জাতীয় পার্টি হচ্ছে ভারতের আসল লোক, জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ সাহেব হচ্ছেন ভারতের সবচেয়ে লোক, এবং কয়েকদিন আগে জাতীয় পার্টি বেশ কয়েকজন শীর্ষ নেতা সফর করেছেন। আপনাদের কর্মকাণ্ডে ভারতের ভূমিকাটা একটু। আমরা মনে করি যে ভারত তো আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী রাষ্ট্র, এবং আমাদের দেশের রাজনীতি তাদের একটা ভূমিকা সবসময় আছে। ভারত সবসময় চাবে যে দেশের মুক্তিযুদ্ধের সহায়ক শক্তি ক্ষমতা থাকুক, এটা তারা চাবে, কারণ দেশের মুক্তিযুদ্ধে তাদের একটা বিরাট অবদান রয়ে গেছে। সেটা ভারতের একটা অবদান আছে আমাদের উপরে। আমাদের যে সফরটা, এটা হচ্ছে কি বন্ধুত্বপূর্ণ একটি সফর সবসময় হয়। আমরা সৌজন্য সফর, এটা আমরা যাই, আমাদের একটা পার্লামেন্টারি প্রতিনিধি দল গিয়ে দেখা টেকা করে আসে, তাদের পার্লামেন্টের প্রতিনিধি দল এখানে আসে। এর আগে নরেন্দ্র মোদীর সাথে ভারতের অনেকেই চলে এসেছিল, আমাদের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, সেই সুবাদে এটা দেখা। তা আমরা এরপরে আমরা মনে করি যে কাউকে ক্ষমতা বসাতে পারে না। ক্ষমতা বসতে হলে দেশের জনগণের ক্ষমতা উৎস, জনগণের ম্যান্ডেট নিয়ে বসতে হবে। তা আমরা সেদিকেই নজর বেশি। ভারতের বিষয়ে এই হচ্ছে আপনার বক্তব্য। যাই হোক, জনাব আবুল হাসান চৌধুরী, আপনি কি মনে করেন যে এই রকম দুনিয়ায়, এখন আমরা যে দুনিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি, সেই দুনিয়াতে আসলে ভারত চাইলে
বা অন্য কেউ চাইলে, বড় প্রতিবেশী হোক, এখানে ভারত চাইলে কোনো একটি সরকারকে ক্ষমতা রাখতে পারে বা কোনো একটি সময় সরকারকে ক্ষমতায় ফেলতে পারে, এটি কি আসলে সত্যি একটি হাইপোথিসিস নাকি একটি কাল্পনিক? ক্ষমতায় রাখা বা এবং ক্ষমতা থেকে ফেলে দেওয়ার থেকে বড় কথা যেটা, বা ক্ষমতা আনা কাউকে অবশ্যই আমাদের এটা স্বীকার করতে হবে। এটা স্বীকার না করাটা হীনমন্যতা হবে যে ৭১-এ ভারতের যে অবদান সেটা নজিরবিহীন। ভারতের কাছে আমরা কৃতজ্ঞ থাকব এবং একজন বাঙালি হিসেবে, এই দেশের নাগরিক হিসেবে আমি খুব ব্যথা পাবো যদি সেই ৭১ আমরা বলি। আমাদের ইতিহাস লেখা যাবে না যখন তারা অভূতপূর্ণভাবে আমাদের সমর্থন দিয়েছিল, কিন্তু আমরা চেয়েছিলাম বন্ধুত্ব, এল্ডার ব্রাদার নট বিগ ব্রাদার। সেইটা আমি মনে করি না যে ভারত একটা হাম্মকের দেশ। তাদেরকে যদি যুক্তি দিয়ে, তর্ক দিয়ে বোঝানো যায় যে আমাদের যে প্রাণের দাবি, যেমন পানি সমস্যা, যেমন সামান্য তাদের একটা বাজার জন্য, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন খুব বলিষ্ঠভাবে, বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ সাহেব বারবার বলেছেন যে সামান্য একটু তাদের মার্কেট, সবচেয়ে বেশি বড় যেটা টোটালি আনএক্সেপ্টেবল, যেটা অনেকখানি নেমে এসেছে, এই যে সীমান্তে কিলিং। অবশ্যই একটা বাংলাদেশের শত্রুই চাবে যেরকম আমাদের বিরাট বিশাল যে পার্শ্ববর্তী দেশ ভারত, তার সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে না, কিন্তু সেই বন্ধুত্ব রাখতে যে আমাদের কথাগুলো আমরা যদি যুক্তিসঙ্গতভাবে বলতে পারি, ভারতও সেটা বুঝবে, আমাদের স্বার্থ হবে না। ওই কথাটি বলেন যে ভারত চাইলে এখন কোন দলকে সরকারে রাখতে পারে বা সরকারকে সরিয়ে দিতে পারে কিনা। এই দেশের একজন নাগরিক হিসেবে এই দেশে কে ক্ষমতায় থাকবে না থাকবে, অ্যাট দি এন্ড অফ দ্য ডে এই দেশের জনগণই সেটা নির্ধারণ করবে, অন্য কোন শক্তি সেটা করতে পারে না। তবে আরেকটা কথা একটু বলতে দেন, একটা ম্যাচিওর ডেমোক্রেসিতে পররাষ্ট্রনীতির ব্যাপারে খুব একটা বেশি আপনার তারতম্য থাকে না। সেখানে আমি অত্যন্ত স্পষ্ট করে একটা কথা বলতে চাই আপনার বিনয়ের সঙ্গে। সেখানে একটা বিরোধী দলের কি বন্ধুত্ব বা সরকারি দল বন্ধু, আমাদের যে রাষ্ট্রীয়, আমাদের যে জাতীয় স্বার্থ, সেই ব্যাপারে আমাদের একটা মোরাললেস কনসেনসাস থাকা উচিত। সেটি থাকা উচিত, সেটি অন্য প্রশ্ন। কিন্তু জনাব মেজর আখতারুজ্জামান, আপনার কাছে জানতে চাইবো যে এটি পারে কিনা ভারত ইচ্ছা করলে কাউকে ক্ষমতা রাখতে, কাউকে ক্ষমতা আনতে। ইচ্ছা করলে পারে কিনা এটা তো দেখিয়ে আসতেছি, পারতি আছে তারা। ইতিহাস বলতে মানে বিএনপি ক্ষমতা আসছে ভারতের কাছ থেকে, সবসময় তো আমরা দেখি অজানা কারণ না, আমার জানা নাই, আমার কাছে মনে তো হয়েছে আমি ভোট দিয়ে বিএনপি ক্ষমতা। বিষয়টা কি হয়েছে, বিষয়টা তো আপনি যদি প্রতিটা ব্যাপারে দেখেন, আমরা কি বলেছি, আমরা তো দেখেছি ভারতের সঙ্গে, মানে আপনি মনে করছেন এটি সম্ভব এবং বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতায় যেতে হলে ভারতীয় রাজনৈতিক শক্তির একটা ব্লেসিং লাগবে, থাকতে হবে। 91 থেকে 96 সালে আপনারা তাই ভাবে ক্ষমতা এসেছেন, 2001 থেকে 2006 তাই ভাবে ক্ষমতা এসেছেন। তা আপনি কি মনে করেন 1975 এর পরিবর্তনটা কি ভারতের ইচ্ছা বাইরে হয়েছে? ও আচ্ছা, সবকিছু ভারতের ইচ্ছা, সবকিছু ভারতের ইচ্ছে হচ্ছে। আবার বাংলাদেশে কিন্তু the other side of the coin then is, with great respect for আক্তার ভাই, যে তাহলে এটা আমাদের রাজনীতির এতই দুর্বলতা, মানে এটা দেউলিয়াপনার একটা দেউলিয়াপনা, মানে আপনারা রাজনীতিতে কি রকম রাজনীতি করেন? আমি একটা উদাহরণ দিতে চাই, আমি আপনাকে একটা উদাহরণ দিতে চাই। আমাদের সময় একেবারে শেষ। ক্ষমতায় আসার পর ভারত বারবার তারা এই দেশ থেকে গ্যাস বিক্রির কথা বলেছে, সময় আমরা যুক্তি দিয়ে বোঝাতে পেরেছিলাম, দেখে একদমই সময় নাই। আপনি যদি 10 সেকেন্ড বলেন, আমি ফারাক্কা ওয়াটার ইস্যু নিয়ে দিল্লিতে একটা প্রতিবাদ করেছিলাম এবং আমি রিফিউজ করেছিলাম, ডিনার যাব না, নরসিংহ রাও ছিল প্রাইম মিনিস্টার। আমি সেই মিটিং করে আসার পরে আমাদের স্বামী সাহেব ছিল অ্যাম্বাসেডার, আমার বিরুদ্ধে এত বড় নোট দিয়েছে এবং আমি ইন্ডিয়াতে সেইটা কোনো কিছু প্রমাণ করে না, আপনি সেটি খুবই রাজনৈতিকভাবে কূটনীতিভাবে অন্যায় করেছেন সেটি করে। যাই হোক, জনাব কাজী ফিরোজ রশিদ, আপনার কাছে শুনতে চাইবো যে এটি আসলে এরকমই কিনা, আপনারা ভারতের ছায়ায় আসলে কিছু না, ওই যে বলে যে কিন্তু উনি তো যেটা বলতে সেটা আমাদের বিশেষ, তার কাছে আমরা গেছি, সে ক্ষমতা বসাবে, ভারত ক্ষমতা বসাবে, এটা সেটা না। তবে আমরা মনে করি যে আমরা ওই যেটা বলছেন যে ভারত আমাদের প্রতিবেশী সবচেয়ে বড় বন্ধু রাষ্ট্র, কিন্তু সেটা ঠিক না। আপনি মনে করছেন তারা ক্ষমতা বসাতে পারে না? না, কেউ ক্ষমতা বসাতে পারে না। আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকে বাংলাদেশে দেখা হচ্ছে এই সময়। শুভরাত্রি।